কিছু বলবা? Anchor. No. স্যার একটা সংক্ষেপে একটু বুঝায় সংক্ষেপে একটু বললা দেন স্যার, বললা দিলে সংক্ষেপে একটু বললা বললাম যেহেতু আমাদের সময় কম। হুম। 280 নম্বর যেটা হচ্ছে, এটা হচ্ছে আপনার ফৌজদারি কার্যবিধি আইনের 77 ধারার যে প্রশ্নটা মূলত, সেটা হচ্ছে যখন কোনো পরোয়ানা আপনার মহানগর এলাকায় প্রেরণ করতে হয়, সেটা অবশ্যই কি করতে হবে? মহানগর পুলিশের নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ মহানগর এলাকায় পুলিশ ব্যতীত অন্য কারোর নিকট পরোয়ানা প্রেরণ করা যাবে না। সেটার বিষয়বস্তুই হচ্ছে 280 নাম্বার এমসিকিউটা আজকের। অর্থাৎ যখন এক বা একাধিক ব্যক্তির উপর যখন পরোয়ানা প্রেরণ করতে হয়, সেটা আপনার জেলা শহরে প্রেরণ করতে পারবে, মহানগর এলাকায় সেটা প্রেরণ করা যাবে না। অর্থাৎ পরোয়ানা কোনো ব্যক্তির নিকট যখন প্রেরণ করবেন, সেটা জেলা শহরে প্রেরণ করবেন। আচ্ছা, যখন পরোয়ানা প্রেরণ করবেন, সেটা অবশ্যই জেলা শহরে পুলিশ ব্যতীত অন্য কোনো ব্যক্তির নিকট আপনি পরোয়ানা প্রেরণ করতে পারবেন। এটা হলো 280 ধারার 280 নাম্বার এমসিকিউর প্রশ্ন। এটা হচ্ছে 77 ধারার প্রশ্ন। ঠিক আছে, এখন আমরা আজকের ক্লাসে ঢুকি। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমরা গতকালকে দণ্ডবিধি আইন শুরু করছি, আজকে একটু রিভিশন দিই। দণ্ডবিধি আইনের এক ধারা হচ্ছে শিরোনাম ও বিধির কার্যকারিতা, অর্থাৎ সমগ্র দণ্ডবিধি হিসেবে অভিহিত হবে, সমগ্র বাংলাদেশে কার্যকর হবে। 2 ধারা হচ্ছে আইনের পরিপন্থী, অর্থাৎ আইন যে কাজ করতে বলছে সেটা না করা, আর আইন যেটা না করছে সেটা করাই হচ্ছে, করলে কি হবে, শাস্তির বিধান আছে। 2 ধারা। 3 ধারা হচ্ছে বাংলাদেশের বাইরে সংগঠিত কোনো অপরাধের জন্য বাংলাদেশে তার বিচার করা যাবে। 4 ধারা হচ্ছে অতিরাষ্ট্রিক প্রয়োগ। 4 ধারা হচ্ছে অতিরাষ্ট্রিক প্রয়োগ, আর 5 ধারা হচ্ছে এই আইন অন্য কোনো আইনকে প্রভাবিত করবে না। তারপর আমরা দ্বিতীয় ধারা আলোচনা করছিলাম 6 ধারা, দণ্ডবিধি আইনের যত সংজ্ঞা আছে, শাস্তি আছে, অপরাধ আছে, সবকিছুই কি হবে, ব্যতিক্রম সাপেক্ষে হবে। আগে ব্যতিক্রম দেখবেন, তারপরে শাস্তিতে যাবেন। 7 ধারা হচ্ছে একবার ব্যাখ্যায়িত উক্তি সবসময় একই সমান থাকবে। 7 ধারা। 8 ধারা লিঙ্গ, 9 ধারা বচন, 10 ধারা পুরুষ নারী, 11 ধারা ব্যক্তি, 12 ধারা জনসাধারণ, 14 ধারা হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। রাষ্ট্রের কর্মচারী কি? যারা বেতনভোগী তারাই হচ্ছে রাষ্ট্রের কর্মচারী। 17 ধারা সরকার বা সরকারের অংশবিশেষ, অর্থাৎ সরকার বা সরকারের পক্ষ থেকে যারা শাসন কার্য পরিচালনা করে তারা প্রত্যেকেই হচ্ছে কি? সরকার। 19 ধারা হচ্ছে বিচারালয়, বিচারক বা জজ। বিচারক বা জজ কি হচ্ছে? দেওয়ানি বা ফৌজদারি আইনে যার রায় কি হবে, আপিল ছাড়া কি হবে, বলবৎ হবে, সেটাই হচ্ছে বিচারক বা জজ, বা ক্ষমতাবান যারা আছে তারাই হচ্ছে বিচারক বা জজ। 20 ধারা হচ্ছে বিচারালয় বা আদালত বা কোর্ট। কোর্ট কোনো স্থান বা বিল্ডিং না। আদালত বা বিচারালয় হচ্ছে অর্থাৎ ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি বা বিচারক বা জজ যে সাক্ষ্য গ্রহণের ক্ষমতাবান। এক কথায় মনে রাখবেন, এটা কোনো বিল্ডিং বা স্থান নয়। কি হচ্ছে, আইন অনুসারে যে সাক্ষ্য গ্রহণের ক্ষমতাবান বা ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তি, বিচারক, জজ, তাদেরকে আদালত বা বিচারালয় বা কোর্ট বলে। 21 ধারা হচ্ছে সরকারি কর্মচারী। 22 ধারা হচ্ছে অস্থাবর সম্পত্তি বা মুভেবল প্রপার্টি। 23 ধারা হচ্ছে অন্যায় লাভ বা আনজাস্ট গেইন বা প্রফিট। অন্যায় ক্ষতি, রংফুল লস, অন্যায় লাভ করা, অন্যায়ভাবে ক্ষতিগ্রস্ত করা। তারপরে হচ্ছে দণ্ডবিধানের 24 ধারা অসাধু বা ভাবে বা ডিসঅনেস্টলি। এই ছিল আমাদের গতকালকের আলোচনা। আজকে আমরা আলোচনা করব দণ্ডবিধি আইনের 25 ধারা, প্রতারণামূলক ভাবে বা ফ্রডেন্টলি। অর্থাৎ প্রতারণা কি? প্রতারণার মূলত কোনো সংজ্ঞা নাই, ঠিক আছে? তবে প্রতারণার একটা সংজ্ঞা আমরা যেটা নিতে পারি সেটা হচ্ছে কি, যে যার উদ্দেশ্যই হচ্ছে কি করা, ফাঁকি দেওয়া। আপনার দণ্ডবিধি আইনের একবারে মূল বই পড়েন, ভাষ্য পড়েন, ওই রকম প্রতারণার বলতে কি কোনো সংজ্ঞা স্পেসিফিকলি দেওয়া নাই। কিন্তু আপনি প্রতারণামূলক ভাবে যেটা আপনি সেটা নিতে পারেন, যে এক কথা যে সংজ্ঞাটা নেব কি, কোনো ব্যক্তি প্রতারণার উদ্দেশ্যে কোনো কাজ করলে
উক্ত ব্যক্তিকে প্রতারণামূলক ভাবে করছে বলে গণ্য হবে। অর্থাৎ যার উদ্দেশ্যই ছিল যে কি প্রতারণা করা, তাইলে সেটা প্রতারণামূলক ভাবে করেছে বলে গণ্য হবে। এটাই হলো প্রতারণামূলক ভাবে 25 দ্বারা। তারপর হলো দণ্ডবিধি আইনের 26 দ্বারা বিশ্বাস করিবার কারণ। এটারও এরকম কোনো কিছু নাই, সংজ্ঞা মূল বই এরকম কোনো কিছু দেওয়া নাই। রিজন অফ বিলিভ, অর্থাৎ আপনি এমন কোনো কাজ করছেন যেটার জন্য আমার বিশ্বাস করতে হয়েছে যে আপনি সেই ব্যক্তি। এখন এটা একটা উদাহরণ দেই। উদাহরণটা কি, যেমন আপনি এমন একটা বেশ ধারণ করছেন, যেমন ধরেন দরবেশ বাবা। দরবেশ বাবা এমন বেশ ধরছে যেটার কারণে আমরা বিশ্বাস করতে হয় যে না আসলে এর ভিতরে কিছু আছে, ঠিক কিনা? তো এটাই হচ্ছে সেই 26 দ্বারা হচ্ছে যে বিশ্বাস করিবার কারণ, অর্থাৎ এমন কিছু কার্য করে যেটার কারণে আমার নিজের ভিতরটা কি কি হয়, যে বিশ্বাস হয় যে তার এই কাজটা বা সেইটার জন্য গ্রহণযোগ্য। এটি হলো 26 দ্বারা। তাহলে আমরা এটা সংজ্ঞা কি দেব, যে কোনো ব্যক্তি কোনো বিষয়ে বিশ্বাসের যথেষ্ট কারণ থাকলে তাকে বিশ্বাসের কারণ বলে। এইটুকুই। কারণ বিশ্বাসের কারণ ওইরকম কোনো সংজ্ঞা দেওয়া নাই, এই জন্য সংজ্ঞাটা আমরা নিজেরা থেকে তৈরি করতে হবে, যে তার এমন কোনো কার্য যেটার কারণে যথেষ্ট বিশ্বাসের কারণ থাকে, তখন তাকে বিশ্বাসের কারণ বলে। এই হলো 26 দ্বারা। 27 দ্বারা হইলো কি, স্ত্রী, কেরানি কিংবা চাকরের দখলাধীন সম্পত্তি নিজের বলে গণ্য হবে। অর্থাৎ কোনো ব্যক্তি তার সম্পত্তি যদি তার স্ত্রী, কেরানি বা চাকরের দখলে থাকে, তাহলে উক্ত সম্পত্তি ওই ব্যক্তির দখলে আছে বলে গণ্য হবে। যেমন আপনার টাকা যদি আপনার ওয়াইফের কাছে থাকে, তাহলে এটা আপনার পকেটে আছে। আপনার টাকা যদি আপনার ম্যানেজারের নিকট থাকে, তাহলে এটা আপনার পকেটে আছে। আপনার টাকা যদি আপনার বাসার চাকরের কাছে থাকে, তাহলে সেটা আপনার দখলে আছে বলে কি হবে, গণ্য হবে। দণ্ডবিধি আইনের 27 দ্বারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 28 দ্বারা জাল করা বা নকল করা, অর্থাৎ টু ফেক। এখন এটার সংজ্ঞা কি, সংজ্ঞা হচ্ছে কোন ব্যক্তি, অর্থাৎ যেটা আছে এটার কি সাদৃশ্য, অর্থাৎ যেটা সাদৃশ্য এটার পুরোটাই হইতে পারে বা অংশ বিশেষ হইতে পারে। কি করার জন্য, প্রতারণার উদ্দেশ্যে যখন ব্যবহার করতে চায় তখন তাকে জাল করা বা নকল করা বলে। কোন ব্যক্তি কোন বস্তুর অনুরূপ কি করছে, প্রতারণার উদ্দেশ্যে তৈরি করছে, তাহলে সেটাকে জাল করা বা নকল করা হিসেবে গণ্য হবে। কিন্তু এটার একটা ব্যাখ্যা হয়েছে, ব্যাখ্যাটা কি, জাল বা নকল যেটা, এটা যে একবারে হুবহু নকল বা হুবহু জাল হইতে হবে এমন কোনো কথা নাই। যেমন এখন বাজারে দেখবেন যে 500 টাকা 1000 টাকার অ্যাভেলেবেল নোট জাল পাওয়া যায়। কারণ কি, এটার ভিতরে যে ফিতা নাই এটা আমরা সবাই কিন্তু দেখতেও পারি না। এই জন্য এটা যেমন এখন যে জাল, যখন আমরা ভালোভাবে দেখি তখন দেখা যায় যে এটা জাল, এবং এমন ভাবে মস্কায় সেটা আসলে বোঝাই যায় যে এটা জাল করিয়া। এই জন্য এটা যে একবারে হুবহু ওইরকম হইতে হবে এরকম কোনো কিছু নাই। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 29 দ্বারা দলিল বা ডকুমেন্ট। দলিল বলতে কি, দলিল বলতে কোনো বস্তুকে বোঝায় যার অক্ষর, সংখ্যা, চিহ্ন দ্বারা এক বা একাধিক উভয়ে প্রকাশিত দলিল, যা সাক্ষ্য হিসেবে কি হইতে পারে, ব্যবহার হইতে পারে বা প্রস্তুত করা হয়, তাকে দলিল বলে। তাহলে আমরা এক কথায় কি নিব, দলিল বলতে যার অক্ষর, সংখ্যা, চিহ্ন এক বা একাধিক উপায়ে প্রকাশিত দলিল, যাহা সাক্ষ্য প্রমাণ হিসেবে প্রস্তুত করা হয় বা ব্যবহার করা হয়, তাকে দলিল বলে। দণ্ডবিধি আইনের 30 দ্বারা হচ্ছে মূল্যবান জামানত, অর্থাৎ ভ্যালুয়েবল কোলাটেরাল। ভ্যালুয়েবল কোলাটেরাল, তাহলে কি হইলো এটা, যে যে দলিলের মধ্যে অধিকার সৃষ্টি বা অধিকার বিলুপ্ত করা যায় তাকে মূল্যবান জামানত বলে। এখন তো আমরা মনে করেন যে বর্তমানে হয়েছে ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে যদি আবার কেউ ইংলিশ না বলে, তাইলে বলে যে স্যার আসলে কিছু পারে না, স্যার একবারে নালায়েক, এই জন্য কিছু ইংলিশ বলতে হয়। কিন্তু এই ইংলিশটা আমাদের কতটুকু আইনে কাজে লাগে এটা একমাত্র আল্লাহ তো মাহবুদে জানে, ঠিক কিনা? আমাদের রেকর্ডিংটা কি চালু আছে? বলে দিও। হ্যাঁ, ইংলিশ যতটুকু আছে বলে দিও ভালো হবে। হ্যাঁ। কারণ কি, ইংলিশ আবার না বললে বলে যে স্যার আবার এগুলা পারে না। কিন্তু এই ইংলিশটা যে আমাদের কতটুকু কাজে লাগে, এই যে আগে ছিল শিপশটেরা, এখন এই শিপশটেরা কি হবে, এখন তো 11টা হয়ে গেছে, এখন তো আর শিপশটেরা নাই। এখন এটা কি বানাবে, সব চেঞ্জ হয়ে গেছে। যাই হোক আমরা
আমরা ওইদিকে না যাই। তারপর হচ্ছে মূল্যবান জামানত। দণ্ডবিধি আইন 31 ধারা হচ্ছে উইল। উইল মানে উইলি, যে কোনো ওসিয়ত বা ইচ্ছাপত্রকে উইল বলে। এখন একটু গুরুত্ব দিয়ে নিবেন 32, 33, 34। এতক্ষণ আমরা যেগুলো বললাম এগুলো হচ্ছে মোটামুটি আমাদের জন্য। এখন 32টা যদিও আমাদের জন্য প্রয়োজন না, তারপরে একটু সেটা নিতে হয়। 32-এ হচ্ছে অবৈধ বিচ্যুতি সমূহ আইন সমূহের উল্লেখকারী শব্দের সংজ্ঞা। তাহলে কি হইলো, অর্থাৎ যে বিষয় হতে অন্য কোনো উদ্দেশ্য পরিলক্ষিত না হলে এই বিধির প্রত্যেকটি কাজের অংশ হিসেবে গণ্য হবে, যদিও সে কাজ হতে অন্যায়ভাবে বিরত ছিল। অর্থাৎ কি, অবৈধ বিচ্যুতি সমূহ কি, অর্থাৎ যেটা তোমার কাজ সেটা না করলে কি হবে, সেটা বিরত ছিল, তাহলে সেটা কি হবে, অপরাধ হিসেবে গণ্য হবে। এখন এটার উদাহরণ যদি আমরা নেই, তাহলে কি হয়েছে, দুইজন ব্যক্তিকে একটা কাজ দেওয়া হইলো, একজন কাজ করলো এবং আরেকজন কি করলো, কাজটাকে বিরত রইলো। যদিও কাজটি সে করে নাই, কিন্তু তার ফল দুইজনকেই ভোগ করতে হবে, যেটা অনেকটা আমাদের ক্ষেত্রে যায়। যেমন সেন্ট্রি ডিউটি যখন 3 জনে করে, একজন একটা অপরাধ করে আর 2 জনের উপর দিয়ে পরে এটার দায়ভার যায়, ঠিক কিনা? এই জন্য এটা 32টা অনেকটা আমাদের হাতে সাথে যায়। তাহলে কি হইলো, এটা আমরা এক কথা যেটা নিব সেটা হচ্ছে যে যখন কোনো উদ্দেশ্য পরিলক্ষিত না হলে কি হয়েছে, একটা কাজ থেকে সে বিরত রাখে, তখন সেটা অন্যায়ভাবে বিরত ছিল বলে গণ্য হবে 32 দ্বারা। তারপর হচ্ছে 33 দ্বারা কার্য বা বিচ্যুতি। কার্য বা বিচ্যুতি কি, কাজ করা বা কাজ না করা। কাজ বলতে একই বা সকল কাজ করাকে বোঝায়, আর বিচ্যুতি বলতে একই বা সকল কাজ না করাকে বোঝায়। এক কথায় শেষ। কাজ করা অর্থাৎ যেই কাজটা সে করছে সেটা তো করছেই, আর বিচ্যুতি মানে কি, যেটা করার দরকার ছিল সেটা না করছে, এটাই হচ্ছে বিচ্যুতি। এটা হলো দণ্ডবিধি আইনের 33 ধারা। এখন হইলো আমাদের মূল যে ধারাটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, দণ্ডবিধি আইনের 34 ধারা। কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধন কল্পে কৃত কার্যাবলী, সেম পারপোজ, কমন অবজেক্টিভ, কমন গোল বা কমন ইন্টেনশন। সেম পারপোজ, কমন অবজেক্টিভ, কমন গোল। তাহলে এটা কি হইলো, যে কতিপয় ব্যক্তি কর্তৃক একই উদ্দেশ্য সাধন কল্পে কৃত কার্যাবলী, যখন একের অধিক কোন ব্যক্তি একটা অপরাধমূলক কাজ করার জন্য কি হয়, মনস্থির করে, তখন তাদের প্রত্যেকেই সমানভাবে দোষী। এটাই হলো দণ্ডবিধি আইনের 34 ধারা। সাধারণ অভিপ্রায় যেটা বলে আর কি। সাধারণ অভিপ্রায় না, সাধারণ অভিপ্রায়, হ্যাঁ, এটা হচ্ছে সাধারণ অভিপ্রায়, অর্থাৎ একই উদ্দেশ্য সাধন করবে। সাধারণ অভিপ্রায় আর ওই যে 149 আর 34 কথা কিন্তু একই, কিন্তু দুইটার দুই জায়গার মধ্যে নিয়ে ফেলাইতে হয়। কারণটা কি, 149টা হচ্ছে বেআইনের ক্ষেত্রে, আর 34টা হচ্ছে কি, সকল অপরাধের ক্ষেত্রে। 149 ফিক্সড করা বেআইনি সমাবেশ। ওইটা হচ্ছে বেআইনি সমাবেশের জন্য, কিন্তু দুইটার কথাই কিন্তু একই। কাজ দুইটার একই, হ্যাঁ। হ্যাঁ, দুইটার কথাই কিন্তু একই, কিন্তু দুইটার দুই জায়গার মধ্যে সেট করতে হয়। 34টা হচ্ছে সমস্ত অপরাধের জন্য, যেটা হচ্ছে একের অধিক যখনই হয়ে যাব অপরাধমূলক কাজ হবে, তখনই সেটা হচ্ছে 34। আর 49টা হয়েছে কি, যে একই উদ্দেশ্য সাধন করবে, কি হয়েছে, কয়েকজন কয়েক আচ্ছা, জায়গায় বিভক্ত, ঠিক আছে। ওইটার আবার একটা ব্যতিক্রম আছে, ব্যতিক্রমটা কি, যেমন অপরাধ না করিয়েও অপরাধী হওয়া, এটা হচ্ছে 149। 149 হয়েছে কি, অপরাধ না করিয়া অপরাধী হওয়া। তুমি ঘটনাস্থলে নাই, তারপরে অপরাধী হইতে হইতেছে, কারণ কি, ওই যে অর্ডার দিয়ে দিয়েছেন, এই জন্য এটার জন্য আপনি অপরাধী হইতেছেন। 149-এ যাকে আমরা ওইটা যাবো তখন এটা আলোচনা করব। তাহলে কি হইলো, যখন একের অধিক, অর্থাৎ দুইজন ব্যক্তি মিলে বা একের অধিক ব্যক্তি মিলে কি করে, কোন অপরাধমূলক কাজ করে, তখন প্রত্যেকে কি হয়, উক্ত অপরাধের জন্য দোষী হয় বা দায়ী হয়। তাহলে 34টা কি, এটা কি তাদের শাস্তির দ্বারা নাকি তাদের একত্রিত করার দ্বারা?
একত্রিত। একত্রিত করার দ্বারা হচ্ছে 34, এটা কোনো শাস্তির দ্বারা না। 34টা হচ্ছে কি, যে 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 অপরাধ করছে এই অপরাধের সাথে 34টা মিলে কি হয়, যে তার সাথে সহযোগী আছে, সেই জন্য 34টা ব্যবহার করা হয়। এখন উদাহরণটা কি, যেমন 3জন ব্যক্তি মিলে কি করছে, চুরি করছে, একজন ঘরে ঢুকে আর 2জন কি করে, পাহারা দেয়, তো এলে 3জন কি হইলো, সমানভাবে দোষী হইলো। এই জন্যই এখানে 34টা ব্যবহার করা হয়। তাহলে 34 আমরা কি দেখলাম, যখন অপরাধমূলক কাজ করার জন্য একের অধিক ব্যক্তি মিলিত হয় তখন প্রত্যেকেই সমানভাবে অপরাধী হবে বা দোষী হবে 34 দ্বারা। এখন আমরা যাব হচ্ছে দণ্ডবিধি আইনের 35 দ্বারা। অনুরূপ কাজ, কোন অপরাধমূলক জ্ঞান বা উদ্দেশ্য নিয়ে কাজ অপরাধ হিসেবে গণ্য হবে। তাহলে অনুরূপ কাজটা কি বুঝাইলো, তাহলে এখন আমরা 34 আবার নিল, যখন অপরাধমূলক কাজ করার জন্য কয়েকজন ব্যক্তি কি করছে, ভিন্ন অভিপ্রায় বা উদ্দেশ্য নিয়ে অপরাধমূলক কাজ করছে, তাদের প্রত্যেকে কি হবে, একাকী অপরাধমূলক কাজটি করেছে বলে গণ্য হবে। যখন এটার উদাহরণ কি দিবেন, যেমন একটা খুনের কারণে কি হয়েছে, 3জনের বিচার চলে, 3জনের বিচার চলে। এখন বিচারের মধ্যে কার কার হইতেছে, যেমন মনে করে যে আরিফ, সেন্টু মিয়া, নাসরিন সুলতানা, 3জনের বিচার চলতেছে। এখন আরিফের উদ্দেশ্য ছিল খুন করা, সেন্টু মিয়ার উদ্দেশ্য ছিল চর থাপ্পড় দেওয়া, নাসরিনের উদ্দেশ্য ছিল যে যাই হোক লাঠি দিয়ে 1-2টা বাড়ি মারতে পারলেই মনে করো যে এটাই লাভ। তাহলে উদ্দেশ্য কি, 3জনের 3 উদ্দেশ্য, তাহলে তাদের দণ্ডের বিধানটা হবে কি, ভিন্ন ভিন্ন। তাদের দণ্ডের বিধানটা কি হবে, তাদের দণ্ডের বিধানটা হবে আলাদা। এটাই হচ্ছে দণ্ডবিধি আইনের 35 ধারা। অর্থাৎ অনুরূপ কাজ, একটা অপরাধ কি হয়েছে, কয়েকজন ব্যক্তি মিলে করছে, তখন তাদের উদ্দেশ্য কি ভিন্ন ভিন্ন, তখন তাদের শাস্তিও হবে আলাদা। এটাই হলো দণ্ডবিধি আইনের 35 ধারা। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 36 ধারা, আংশিকভাবে কাজ করা বা আংশিকভাবে বিচ্যুত করা, যার ফলে সংগঠিত একটা অপরাধ হয়, সেই অপরাধের জন্য কি হবে, সকলেই সমানভাবে দোষী হবে। এখন এটারে কি দিবেন উদাহরণ, এটা মূল বইতে কিছু সেন্টিটিউটির মতো বলা আছে। উদাহরণ কি, যেমন আমাদের থানাতে কি হয়, 3জনে সেন্ট্রি ডিউটি করে, সেন্ট্রি ডিউটি করার সময় নাসরিন সুলতানার সময় কি হয়েছে, একজন আসামি আসছে, আসামি আসার পরে নাসরিন সুলতানা কি করছে, খাবার না দিয়েই সে চলে গেছে। তারপরে আইলো নুরুল ইসলাম ভাই, নুরুল ইসলাম ভাইও কি করলো, খাবার দিল না। তারপরে আসলো রেদওয়ানুল করিম, রেদওয়ানুল করিম কি করছে, খাবার তো দিল না, সাথে আবার 1-2টা চর থাপ্পড়ও দিছে, দেওয়ার ফলশ্রুতিতে কি হইলো, সে মারা গেল, মারা গেছে। তাহলে এখন এটার ঘটনা আপনি কি দিবেন, যে যেহেতু চর থাপ্পড় দিছে কে, রেদওয়ানুল করিম, চর থাপ্পড়ের কারণে মরছে। এখন যেহেতু চর থাপ্পড়ের লোক মারা যায় না, কিন্তু মারা যাওয়ার তো একটা কারণ আছে, কি হয়েছে, সে দীর্ঘ 24 ঘন্টা সে না খাইয়া আছে, এই জন্য সে দুর্বল হয়ে গেছে। দুর্বল হওয়ার পরে যখন রেদওয়ানুল করিমে মায়ের দিছে তখন সে মারা গেছে। এই যে এরা যে খাবার দিল না, তারাও এই মারার জন্য দায়ী হবে, দোষী হবে। বোঝা গেল, মানে একজনের খাবার না দিয়ে দোষী, মারার শাস্তি পাবে, হ্যাঁ মারার শাস্তি পাবে। অথবা মানে আরেকটা আংশিক উদাহরণ কাজ দিই, করছে। হ্যাঁ এখন আরেকটা উদাহরণ দিই। উদাহরণ হইলো কি, যেমন আরিফুল ইসলাম কি করছে, একজন আসামির রিমান্ড আনছে, আরিফুল ইসলাম একজন আসামির রিমান্ড আনছে, রিমান্ড আনার পরে কি করছে, রিমান্ডের আসামি, এটা তো আরিফুল ইসলামের দায়িত্ব তারে দেখাশোনা করিয়া রাখা। এখন থানায় কিন্তু বিভিন্ন কি হয়, মারদাঙ্গা অফিসার আছে না, মারদাঙ্গা অফিসার আছে, বা মনে করেন যে ওসি স্যার কি করলো, এই আসামিরা আনিয়ে আচ্ছা মতো পিটাইলো, পিটানোর পরে এই আসামিটা মারা গেল। তাইলে আরিফুলের আসামি, আরিফুলের কাজ ছিল কি, ওসি স্যারের বাধা দেওয়া, যে স্যার আপনি আসামি, আমার আসামিটা আপনি মারতে পারবেন না, কারণ যেহেতু আসামিটা আমার, আমি হচ্ছি তার দায় দিতে। তখন আরিফুল কি করলো, ওসি স্যারের বাধা নেওয়া দেওয়ার কারণে
আরিফুল এই খুনের দায়ে দায়ী হয়ে গেল, যেহেতু আরিফুল বাধা দেয় নাই। আর খুনের আবার কে হইল, ওসি স্যার মাইট দেওয়ার কারণে ওসি স্যার মার্ডারের আসামি হইল। ঠিক আছে, তাইলে 36টা আমরা কি বুঝলাম, যে কোনো কাজ করলে যেমন অপরাধ, এই কাজ না করিয়াও কি হয়, অপরাধ হয়। এখন কি হয়েছে, একটা অপরাধ সংগঠন হয়েছে। অপরাধটা কি, যে সে মারা গেছে, এই যে সে বাধা দিল না বা কি করলো, ওসি স্যার মাইর দিল, এই জন্য কি হইলো, দুইজনেই সমান অপরাধী হইলো। এটা হইলো দণ্ডবিধি আইনের 36 ধারা। তারপর হইলো দণ্ডবিধি আইনের 37 ধারা। যখন একটা অপরাধ কাজের মাধ্যমে হয়, কয়েকটা অংশে বিভক্ত হয়, তখন কি হয়েছে, এই অপরাধের জন্য প্রত্যেকেই সমানভাবে দোষী হবে। 37, যখন একটা অপরাধ কয়েকটা অংশে, কয়েকটা স্থানে, কয়েকটা ভাবে কি হয়, একটা অপরাধ সংগঠিত হয়, এই অপরাধের জন্য কি হবে, প্রত্যেকেই সমানভাবে দোষী হবে। এটার সবচেয়ে একটা সহজ উদাহরণ হইল কি, একটা গ্রাম্য মেয়ে। আরে কি পারবা উদাহরণটা দিতে? কোনটা? ওই যে না, খেয়াল নাই এটা। 37-এর সবচেয়ে সহজ একটা উদাহরণ এটা, এবং বহুল প্রচলিত। আরিফ কি করলো, একজন মেয়ের সাথে প্রেমের বান করলো, বান করিয়ে তারে বললো যে চলো আমরা জায়গা ঢাকা, মানিকগঞ্জ থেকে ঢাকা নিয়ে গেল। নিয়া সে ওই মেয়েটার কি করলো, একটা পতিতালয়ে বিক্রি করে দিল আরিফ। পতিতালয়ে তাকে কি করলো, রেদওয়ানুল করিম কিনে নিয়ে চলে গেল চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে এটা নিয়ে নুরুল ভাই চলে গেল রাঙ্গামাটি। রাঙ্গামাটি যাওয়ার পরে এই মেয়ে হয়েছে দর্শিত। এখন এই 60 জনের 60 জায়গায় নিয়ে যাওয়ার পরে সবাই কিন্তু সমানভাবে অপরাধী। প্রথম অপরাধ করছে কে, আরিফ, তার প্রেমের বান করে ঢাকা নিছে। ঢাকা থেকে পরে রেদওয়ানুল করিম কিনে কি করছে, চট্টগ্রাম নিয়ে গেছে। চট্টগ্রাম থেকে পরে নুরুল ভাই নিয়ে কি হয়েছে, রাঙ্গামাটি গিয়ে মেয়ে দর্শনের শিকার হয়েছে। তাহলে অপরাধটা কি, দর্শন। এই দর্শনের জন্য 4 জনই সমানভাবে দোষী। স্থান হয়েছে 4টা, সময় হয়েছে ভিন্ন ভিন্ন, এবং অপরাধের জন্য কি 3 জন, 4 জন, 5 জন যারাই থাকুক প্রত্যেকেই সমানভাবে দোষী। এটি হইল দণ্ডবিধি আইনের 37 ধারা। আচ্ছা, এই ধারাটা কি অন্য অন্য ধারায়, অন্য কোন ধারা প্রয়োগের ক্ষেত্রে লাগে কোনটা? লাগে এটা ওই যে, যেমন বেআইনি সমাবেশের ক্ষেত্রে অনেক সময় ব্যবহার হয়, যদিও এটার প্রয়োগ তেমন একটা নাই, কারণ এখন যেহেতু বিশেষ আইন অনেকগুলো হয়ে গেছে, তো এই জন্য এগুলো ওই প্রয়োগ নাই, স্থানে চলে গেছে। হ্যাঁ, এই জন্য এটার এখন আর বেশ তেমন একটা প্রয়োগ হয় না। যদি আবার বিশেষ আইনগুলো না হইতো, তাহলে এটার প্রয়োগ কিন্তু হইতো। তাহলে তারপরে হয়েছে দণ্ডবিধি আইনের 38 ধারা। এই 38 ধারাটা হচ্ছে 34 ধারার ব্যতিক্রম। 38 ধারাটা হচ্ছে 34 ধারার ব্যতিক্রম। 34 ধারা কি বলছে, যে প্রত্যেকেই সমানভাবে দোষী। আর এই 38 ধারা হচ্ছে অপরাধমূলক কাজের সাথে জড়িত ব্যক্তিগণ বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হন। তাহলে কি হইলো, যে ক্ষেত্রে কয়েকজন ব্যক্তি কোনো একটা অপরাধমূলক কাজ সংগঠন করে বা জড়িত হয়, সেই ক্ষেত্রে কি হয়েছে, উক্ত কাজের জন্য বিভিন্ন অপরাধে দোষী সাব্যস্ত হয়। যেমন কি, উদাহরণটা হইল, একজন লোক উত্তেজিত হইয়া আরেকজন লোককে কি করলো, আক্রমণ করলো, আক্রমণ করিয়া সেই লোকটা মারা গেল। এখন তৃতীয় পক্ষ ব্যক্তি কি করছে, যেহেতু সে উত্তেজিত হয়েছে, সে উত্তেজনার সাথে কি হয়েছে, তারে হত্যা করার ইচ্ছা করছে। এখন এই যে হত্যা করার কারণে যেহেতু দেখছে যে এখন একজন আরেকজনের সাথে করছে, যেমন নাম স্পেসিফিকলি ধরি, যেমন রাসেল। রাসেল উত্তেজনা হয়ে কি করছে, সুজনরে আক্রমণ করিয়া হত্যা করছে। এখন করিম এবং সুজনের সাথে কি ছিল, বিরোধ ছিল, এবং বিরোধের কারণে সুজনরে হত্যার ইচ্ছা করছে। কে করছে, করিম। এখন করিম যখন সুজনকে হত্যা করার জন্য রাসেলকে সহায়তা করে, এখানে
করিম হত্যার দায়ে দোষী হবে এবং রাসেল নরহত্যার দায়ে দোষী হবে। এখন এটা বুঝেন কিনা কোন? তাহলে কি হইল, যখন করিম কি করছে, বিবাদের কারণে তার হত্যা করার জন্য চেষ্টা করছে, এখন যেহেতু রাসেলের সাথে তার একটা বিরোধ দেখা দিছে, বিরোধ দেখার পরে কি হয়েছে, করিমে রাসেলের যেটা সাক্ষ্য দিছে যে নে তুই আর এই সাক্ষ্য দিয়ে মাইরা দে। যেহেতু বিবাদের কারণে রাসেলের তোর খুন করার ইচ্ছা ছিল না, এ হঠাৎ উত্তেজিত হয়েছে, উত্তেজনার ফলে এ সাক্ষ্য দিছে, এ মাইরা দিছে, মরে গেছে। এখন এই মরে যাওয়ার কারণে, যেহেতু করিমের উদ্দেশ্য ছিল খুন, এই জন্য হত্যা করা, এই জন্য সে খুনের দায়ে দায়ী হবে। আর যেহেতু রাসেল সে আকস্মিক উত্তেজনার ফলে সে তার সহায়তা করছে, এই জন্য এই সহায়তার ফলে সে মারি ফেলার কারণে সে কি করবে, করিমেরটা তাহলে পূর্ব পরিকল্পিত ছিল আর কি। করিমেরটা ছিল পূর্ব পরিকল্পিত। হুম। যেহেতু আগের বিরোধ ছিল, বিরোধের কারণে তার উদ্দেশ্য ছিল এরা হত্যা করা। এখন যেহেতু তাৎক্ষণিক রাসেলের সামনে পাই দিছে, রাসেলের সাথে লাগছে, এখন রাসেলটা একটা চাকু ধরে দিছে, নে তুমি এটাতে মেরে দাও। মারি দেওয়ার পরে সে মরে গেছে। এই জন্য করিমের হবে হত্যার দায়ে দোষী, আর রাসেল হবে নরহত্যার দায়ে দোষী। এই হইল 38। অর্থাৎ যার যে উদ্দেশ্য সে সেই উদ্দেশ্য অনুযায়ী শাস্তি ভোগ করবে। শাস্তি 38 দ্বারা। দণ্ডবিধি আইনের 39 দ্বারা, স্বেচ্ছা বা ইচ্ছাকৃত ভাবে, উইলফুলি বা ডিলিবারেটলি, উইলফুলি বা ডিলিবারেটলি বা ইচ্ছাকৃত ভাবে যদি কোনো ব্যক্তি কোনো কাজ করার জন্য মনস্থির করে বা ইচ্ছা পোষণ করে, তাহলে সেই ব্যক্তি সেই কাজটি কি করছে, নিজ ইচ্ছায় বা স্বেচ্ছায় করেছে বলে গণ্য হবে। 39 দ্বারা। যখন কোনো ব্যক্তি কোনো কাজ করার জন্য মনস্থির করে বা ইচ্ছা পোষণ করে, তখন সেই ব্যক্তি সেই কাজটা কি করছে, ইচ্ছাকৃত ভাবে বা স্বেচ্ছায় করেছে বলে গণ্য হবে। দণ্ডবিধি আইনে 39 দ্বারা। তারপর হলো দণ্ডবিধি আইনে 40 দ্বারা হচ্ছে অপরাধ বা ক্রাইম, অর্থাৎ যে আইন যেটা করতে বলা হয়েছে সেটা করা না করা, আর যেটা না করছে সেটা করাই হচ্ছে কি অপরাধ। দণ্ডবিধি আইনের 40 দ্বারা ফৌজদারি কার্যবিধি 4-1 মধ্যাহ্ন। এ ভাইয়া মোবাইল সাইলেন্ট। দণ্ডবিধি আইনের 40 দ্বারা, ফৌজদারি কার্যবিধি 4-1 মধ্যাহ্ন, নারী শিশু নির্যাতন আইনের 2 ক, এগুলো আরো বহুত দ্বারা আসবে। তারপর হলো দণ্ডবিধি আইনের 41 দ্বারা হলো কি বিশেষ আইন। বিশেষ আইন বলতে কি, এই যে দণ্ডবিধি থেকে ভাঙ্গে ভাঙ্গে যে আইনগুলো হয়েছে, যেমন নারী শিশু আইন, তারপরে হচ্ছে আপনার মাদক আইন, জুয়া আইন, এগুলো হচ্ছে বিশেষ আইন। অর্থাৎ কোন বিশেষ বিষয়ে প্রযোজ্য আইনকে বিশেষ আইন বলে। রেলের জন্য রেল আইন, মহাসড়কের জন্য সড়ক পরিবহন আইন, এগুলো। দণ্ডবিধি আইনের 42 দ্বারা হচ্ছে স্থানীয় আইন। স্থানীয় আইন কি, বাংলাদেশের ভিতরে কোনো বিশেষ এলাকার জন্য যে আইনগুলো প্রযোজ্য হয় সেগুলো হচ্ছে স্থানীয় আইন। যেমন কি পার্বত্য এলাকার জন্য পার্বত্য আইন, ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য ক্ষুদ্র নৃগোষ্ঠী আইন, এগুলো হচ্ছে স্থানীয় আইন। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 43 দ্বারা অবৈধ আইনত সম্পাদন করতে বাধ্য, অর্থাৎ কি অবৈধ বলে যাহা অপরাধ হিসেবে গণ্য হয়, এরূপ কাজ কি করা আইনত সম্পাদন করতে বাধ্য, তা না করা কি অবৈধভাবে বলে। অর্থাৎ যেটা আপনার করা হচ্ছে দায়িত্ব, সেটা আপনি না করলে কি অবৈধ। তারপর হচ্ছে দণ্ডবিধি আইনের 44 দ্বারা ক্ষতি, কোন ব্যক্তির সুনাম, দেহ, মন, সম্পত্তির প্রতি অনিষ্ট হচ্ছে কি ক্ষতি। মনে রাখবেন এগুলো কিন্তু এমসিকিউ। কোন ব্যক্তির সুনাম, দেহ, মন এবং সম্পত্তি, তাহলে ক্ষতি কয়টা বিষয় হয়, 4টা। সুনাম, দেহ, মন এবং সম্পত্তির প্রতি হচ্ছে কি ক্ষতি, অনিষ্ট করা। 45 জীবন, 46 হচ্ছে কি মৃত্যু, যেগুলোর কোনো সংজ্ঞা নাই, মানুষের জীবন মানুষের মৃত্যু। 47 দ্বারা প্রাণী, 48 দ্বারা হচ্ছে জাহাজ, যেগুলো পানিপথে মানুষ এবং সম্পত্তি পরিবহনে যান। 49 দ্বারা হচ্ছে বৎসর, মাস, পঞ্জিকায় ব্যবহৃত যেগুলো হয় সেগুলো। 50 দ্বারা হচ্ছে দ্বারা, দ্বারার দ্বারা কত দ্বারা, দণ্ডবিধি আইনের 50 দ্বারা। আইনের যত দ্বারা, আকাশের যত দ্বারা, পুলিশের তত দ্বারা, এটা হচ্ছে দ্বারার দ্বারা। তাহলে দ্বারার দ্বারা কত, দণ্ডবিধি আইনের 50 দ্বারা। 51 দ্বারা হচ্ছে শপথ বা প্রতিজ্ঞা, ওথ,
অর্থাৎ সরকারি কর্মচারীর সম্মুখে আইনানুগ পবিত্র ঘোষণা করে যে কি করা হয়, শপথ হলফ প্রতিজ্ঞা করা হয়, তাকে কি বলে? হলফ, শপথ বা প্রতিজ্ঞা বা ওথ। দণ্ডবিধি আইনে 52 ধারা সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস, অর্থাৎ সিম্পল ফেথ, যথাযথ সতর্কতা বা মনোযোগ সহকারে কোনো কাজ করা হলে তাকে কি বলে? সৎ বিশ্বাস বা সরল বিশ্বাস বলে। এগুলার অনেক ব্যতিক্রম আসবে, আপনার সামনে পড়বো, সমস্যা নেই। দণ্ডবিধি আইনের 52 শর্ট হাইফেন ক দ্বারা আশ্রয় দান, গিভিং শেল্টার। আশ্রয় দান কি? গিভিং শেল্টার, অর্থাৎ আপনি কি করলেন? আশ্রয় দিলেন। কি কি বিষয় দিয়ে আশ্রয় দেওয়া হয়? তারে গ্রেফতার এড়ানোর জন্য কি? খাদ্য, পানীয়, অর্থ, বস্ত্র, গোলাবারুদ ইত্যাদি দিয়ে যদি সাহায্য হয় তাহলে সেটা কি হবে? সাহায্য বলে গণ্য হবে। তবে এর একটা ব্যতিক্রম হচ্ছে, স্বামী কর্তৃক স্ত্রীকে বা স্ত্রী কর্তৃক স্বামীকে আশ্রয় দিলে সেটা অপরাধ হিসেবে গণ্য হবে না। আশ্রয়ের ব্যতিক্রম। আশ্রয়ের ব্যতিক্রম কি? স্বামী কর্তৃক স্ত্রী, স্ত্রী কর্তৃক স্বামীকে যদি আশ্রয় দেয় তাহলে সেইটা আশ্রয় হিসেবে গণ্য হবে না। আর বাকি যারাই আশ্রয় দিবে, মা যদি সন্তানরে দেয়, সন্তান যদি মারে দেয়, বাপ যদি ছেলেরে দেয়, ছেলে যদি বাপরে দেয়, ভাই যদি বাইরে দেয়, তাহলে সেটা কি হবে? আশ্রয় হিসেবে তার অপরাধে হবে। এই ছিল দণ্ডবিধি আইনের 52 শর্ট হাইফেন ক অধ্যায় ছিল দ্বিতীয়। এখন আমরা তৃতীয় অধ্যায়, এখানে কয়েকটা দ্বারা পড়বো, এগুলো একটু পড়ে নেই, তৃতীয় অধ্যায় দিয়ে শেষ করে দেবো আজকে। অধ্যায় 3 দণ্ড সম্পর্কিত। দ্বারা হচ্ছে 53 হতে 75। তাহলে 53 দ্বারা হচ্ছে দণ্ড। দণ্ড কয় প্রকার? 5 প্রকার, অনেকে বলে 6 প্রকার। ঠিক আছে, ওই 6 প্রকারের দিন শেষ, এখন 5 প্রকারের বাংলাদেশ। দণ্ড কয় প্রকার? 5 প্রকার। প্রথম মৃত্যুদণ্ড, দ্বিতীয় হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড, তৃতীয় হচ্ছে কারাদণ্ড। কারাদণ্ড হচ্ছে আবার 2 প্রকার, সশ্রম, বীরাশ্রম। চতুর্থ হচ্ছে কি? সম্পত্তি বাজেয়াপ্তকরণ। পঞ্চম হচ্ছে অর্থদণ্ড বা জরিমানা দণ্ড। ঠিক আছে, এই 5 প্রকার দণ্ড। এই 5 প্রকার দণ্ডের কারণে এই গতবার আমাদের সাথে অনেকে ফেল করছে। কেউ দিছে 3 প্রকার, কেউ দিছে 4 প্রকার, কেউ দিছে 6 প্রকার। আর এই 5 প্রকার মুখে জপতে জপতে গিয়ে পরে গিয়ে দেখা যায় ভুল করছে, দিয়ে সে পরীক্ষায় ফেল করছে এমসিকিউতে। দণ্ড 5 প্রকার 53 দ্বারা: মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড, কারাদণ্ড। কারাদণ্ড হচ্ছে আবার 2 প্রকার, সশ্রম, বীরাশ্রম। 4 নম্বর হচ্ছে সম্পত্তি বাজেয়াপ্ত, 5 নম্বর হচ্ছে জরিমানা দণ্ড বা অর্থদণ্ড। 53 শর্ট হাইফেন ক কারাবাসে উল্লেখের ব্যাখ্যা। যাবজ্জীবন কারাবাস কি হবে? দ্বীপান্তর বোঝায়। যাবজ্জীবন কারাবাস দ্বীপান্তর, দ্বীপান্তরকে যাবজ্জীবন কারাবাস হিসেবে গণ্য করা যায়। 54 মৃত্যুদণ্ড হ্রাস সরকার করতে পারে সম্মতি ব্যতি রেখে। 55 যাবজ্জীবন কারাদণ্ড সরকার কমাইতে পারে অনূর্ধ্ব 30 বছর। 55 শর্ট হাইফেন ক রাষ্ট্রপতি কি করতে পারে? দণ্ড হ্রাস করতে পারে বা করব করতে পারে রাষ্ট্রপতি। তাহলে 53, 54, 55 পারে আর 55 শর্ট হাইফেন পারে কে? রাষ্ট্রপতি। 57 দ্বারা হচ্ছে দণ্ডের ভগ্নাংশ, কারণ যাবজ্জীবন কারাদণ্ড 30 বছর মেয়াদের হবে। 57। তারপর হচ্ছে 60 দ্বারা দণ্ড সম্পূর্ণ বা আংশিক সশ্রম, বীরাশ্রম হইতে পারে। 63 দ্বারা হচ্ছে জরিমানা দণ্ডের পরিমাণ, জরিমানার পরিমাণ উল্লেখ তাহলে কি হবে? মাত্রা কম হবে। 63। 64 দ্বারা হচ্ছে জরিমানা দণ্ড অনাদায় কারাদণ্ড, সেটা হবে মূল দণ্ডের কি? মূল দণ্ডের শেষে কি হবে? জরিমানা দণ্ডের মেয়াদ শুরু হবে। অর্থাৎ মনে যে তার 3 বছরের সাজা হয়েছে, 50,000 জরিমানা হয়েছে, অনাদায়ী 1 মাস কারাদণ্ড, তাহলে 3 বছর বুকের শেষে 1 মাস সে করবে যদি টাকা না দেয়। 65 দ্বারা হয়েছে জরিমানা অনাদায় কারাদণ্ড সর্বোচ্চ 1/4, অর্থাৎ তার যে দণ্ড, এই দণ্ডের 1/4 হবে কি? জরিমানা অনাদায় কারাদণ্ড। 66 দ্বারা জরিমানা অনাদায় কারাদণ্ডের হবে মূল দণ্ডে যেভাবে উল্লেখ থাকবে সেইভাবে 66। যদি মূল দণ্ডে থাকে সশ্রম তাহলে সশ্রম, আর মূল দণ্ডে যদি থাকে বিনাশ্রম তাহলে বিনাশ্রম। 67 দ্বারা জরিমানা দণ্ডের দণ্ডযোগ্য অপরাধের ক্ষেত্রে জরিমানা দণ্ড অনাদায় কারাদণ্ড কি হবে? অনূর্ধ্ব 2 মাস 100 টাকা, অনূর্ধ্ব 4 মাস 50 টাকার জন্য অনূর্ধ্ব 2 মাস, আর 100 টাকার জন্য 4 মাস। আর অন্যান্য ক্ষেত্রে কি হবে? 6 মাসের বেশি হবে না। এমসিকিউ: জরিমানা অনাদায় কারাদণ্ডের মেয়াদ সর্বোচ্চ কতদিন? 6 মাস, মনে রাখবেন।
আর 50 টাকার জন্য 2 মাস, 100 টাকার জন্য 4 মাস। আর কারণটা হবে বিনাশ্রম। দণ্ডবিধি আইনের 68 ধারা। জরিমানা দণ্ড আদায় করলে কি হবে? কারাদণ্ড সমাপ্ত হবে, অর্থাৎ সে যখনই জরিমানার টাকা দিবে তখনই তার জরিমানা শেষ। 69 ধারা। জরিমানা দণ্ডের আনুপাতিক অংশ আদায় করা হলে কারাদণ্ড সমাপ্ত হবে, অর্থাৎ সে যদি দেখা গেছে 15 দিন বুক করার পরে টাকা দিয়ে দিছে, সেই ক্ষেত্রে তার মেয়াদ শেষ হয়ে যাবে। 70 ধারা। 6 বছরের মধ্যে কারাবাস কালে যদি সম্পত্তি কি করতে হবে? আদায় করতে হবে। যদি সে 6 বছরের ভিতরে আদায় করা যায় তাহলে সেটাও আদায় করতে হবে, অর্থাৎ 6 বছরের মধ্যে কারাবাসকালে আদায়যোগ্য জরিমানা দণ্ডে দণ্ডিত ব্যক্তির মৃত্যু হলে তার সম্পত্তি দায়মুক্ত হবে না, অর্থাৎ সে মারা গেলেও তার সম্পত্তি থেকে কি করবে? জরিমানার টাকা আদায় করবে। দণ্ডবিধি আইনের 70 ধারা। তারপর হচ্ছে 71 ধারা। কতিপয় অপরাধের সমবায়ে গঠিত অপরাধের শাস্তি সীমা বা কয়েকটি অপরাধের সমন্বয়ে সৃষ্টি। কত শাস্তির সীমা? যদি অপরাধের পরিণতি হয় তখন প্রত্যেক কাজের জন্য ভিন্ন না হলে কি হবে? শাস্তি দিতে পারবেন। যেমন রহিম 20টা লাঠি দিয়ে আঘাত করছে, সেই ক্ষেত্রে 20টা পরের জন্য আলাদাভাবে বিচার না করে কি করতে হবে? একত্রে করতে হবে। দণ্ডবিধি আইনের 72 ধারা। কতিপয় অপরাধের জন্য একটির জন্য দোষী সাব্যস্ত। ঠিক আছে, যদি দেখা যায় যখন কয়েকটা অপরাধের জন্য দোষী ব্যক্তির বিচার হয় তখন আদালতে কি করবেন? কোন অপরাধের জন্য বিচার হচ্ছে তার সন্দেহ হলে তাহলে যে অপরাধের কম শাস্তি সেই শাস্তি দিবেন, অর্থাৎ আদালত সবসময় আসামির পক্ষে। দণ্ডবিধি আইনের 73 ধারা। নির্জন কারাবাস। কোন ব্যক্তিকে সশ্রম কারাদণ্ড দানের জন্য কি করবে? আদালত 6 মাস হলে 1 মাস, আর 1 বছর হলে 2 মাস, এবং 1 বছরের বেশি হলে সর্বোচ্চ 3 মাস কি করবে? নির্জন কারাবাস দেওয়া যাবে। এগুলো এমসিকিউ। 6 মাস হলে 1 মাস, 1 বছর হলে 2 মাস, আর 1 বছরের বেশি হলে সর্বোচ্চ 3 মাস নির্জন কারাবাস। তারপর হলো 74। নির্জন কারাবাসের সীমা কি হবে? 3 মাসের বেশি হলে প্রতি মাসে 7 দিনের বেশি হবে না, অর্থাৎ বিরতি দিয়ে দিতে হবে। আর 75 দ্বারা হচ্ছে দণ্ডবিধি আইনের 75 দ্বারা হচ্ছে বর্ধিত দণ্ড। কোন ব্যক্তি যদি দণ্ডবিধি আইনের 12 এবং 17 অধ্যায়ে অপরাধ করে তাহলে তাকে কি করবে? যাবজ্জীবন কারাদণ্ড বা সর্বনিম্ন 10 বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারবে। অর্থাৎ যখন সে একটা অপরাধের জন্য 3 বছর সাজা ভোগ করে, সেই ক্ষেত্রে এই সাজা ভোগ করার পরে যখন সে আবার একই অপরাধ করে তখন তার এই 3 বছরের দ্বিগুণ হবে, অর্থাৎ বর্ধিত দণ্ড সবসময় দ্বিগুণ হবে। আর সেইটা হবে কি? যদি আগে সে 3 বছর দণ্ড ভোগ করে